প্রাইম ম্যারাডোনা বনাম প্রাইম মেসি। একটা বল, একটা মাঠ, একজন বিজি। এখানে এমন কিছু আছে যা আপনাকে অবাক করবে। ফুটবল বিশ্লেষকরা দুই কিংবদন্তির প্রতিটি ছোঁয়া, প্রতিটি ড্রিবল, প্রতিটি গোল নিয়ে 10,000 ঘন্টারও বেশি সময় ধরে গবেষণা করেছেন, ঠিক কি ঘটতে পারে তা জানার জন্য। আর উত্তরটা, এটা আপনি যেমন ভাবছেন তেমন নয়। কারণ যখন এই দুই আর্জেন্টাইন দেবতাকে মুখোমুখি করা হয়, তখন এমন কিছু অসাধারণ ঘটে যা ভক্ত বা বিশেষজ্ঞ কেউই কল্পনা করতে পারেনি। আমার সঙ্গে থাকুন, কারণ আমি যা প্রকাশ করতে যাচ্ছি তা চিরতরে আপনার চোখে এই কিংবদন্তিদের দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। চলুন শুরু করি যেগুলো মাপা যায় সেগুলো দিয়ে। এখানে তথ্যগুলো আছে। 1986 সালের ম্যারাডোনা উচ্চতা 5 ফুট 5 ইঞ্চির একটু কম, বা বিশ্বের বাকিদের জন্য 165 সেন্টিমিটার। ওজন 154 পাউন্ড অর্থাৎ 70 কিলোগ্রাম। সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 20 মাইল, বা নির্দিষ্ট করে বললে 32 কিলোমিটার। মাঝখানের ভারকেন্দ্র অত্যন্ত নিচু এবং মাত্র 0.3 সেকেন্ডে দিক পরিবর্তনের ক্ষমতা। 2012 সালের মেসি উচ্চতা 5 ফুট 7 ইঞ্চির একটু বেশি, বা 170 সেন্টিমিটার। ওজন 148 পাউন্ড অর্থাৎ 67 কিলোগ্রাম। সর্বোচ্চ গতি ঘন্টায় 20 মাইলের একটু বেশি, নির্দিষ্ট করে বললে 32.5 কিলোমিটার। একেবারে স্থির অবস্থা থেকে ঘন্টায় 19 মাইল গতিতে পৌঁছানোর ক্ষমতা, মানে মাত্র 2.8 সেকেন্ডে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং সফল ড্রিবল প্রতি গড়ে 8 বার শরীরের ছলনায়। শারীরিকভাবে প্রায় একই রকম, তাতেও কিন্তু এখানে এই ব্যাপারটা আকর্ষণীয় হয়ে ওঠে। স্পোর্টস সায়েন্টিস্টরা দুই খেলোয়াড়ের বায়োমেকানিক্যাল সিমুলেশন চালিয়েছিলেন। ফলাফল কি ছিল? ম্যারাডোনার ওপরের দেহের শক্তি ছিল 12% বেশি, যার ফলে তাকে বল থেকে সরানো প্রায় অসম্ভব ছিল। অন্যদিকে মেসির নিচের দেহের শক্তি ছিল 15% বেশি, যা তাকে এমন বিস্ফোরক গতি দিত যেটা ম্যারাডোনা কখনোই ছুঁতে পারতেন না। তাই সরাসরি শারীরিক দ্বন্দ্বে ছোট জায়গায় দেহের সংস্পর্শে ম্যারাডোনা আধিপত্য দেখাতেন, আর খোলা মাঠে দৌড়ে মেসি তাকে পুরোপুরি হারিয়ে দিতেন। আপনি ভাবতে পারেন, তাহলে শারীরিক লড়াইয়ে কে জিতবে? উত্তর হলো কেউই না, কারণ আসল লড়াইটা মোটেও শারীরিক নয়। আর সেই কারণেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এসে দাঁড়ায় ফুটবল আইকিউতে। আপনি কি জানেন, দুই খেলোয়াড়ই গড়ে অন্য পেশাদারদের চেয়ে 0.5 সেকেন্ড দ্রুত মাঠ পড়তে পারতেন। এই অর্ধ সেকেন্ডই প্রতিভা আর মহত্বের পার্থক্য করে দেয়। কিন্তু তারা দুজনেই এটা একেবারে ভিন্নভাবে ব্যবহার করতেন। ম্যারাডোনা ছিলেন বিশৃঙ্খলা স্রষ্টা। তার সিদ্ধান্ত নেওয়া ছিল একেবারে স্বতঃস্ফূর্ত। সে বল পেত কোনো পরিকল্পনা ছাড়াই, আর বাস্তব সময় জাদু সৃষ্টি করত। সিদ্ধান্ত নেওয়ার আগে গড়ে বল দখলে রাখার সময় 1.8 সেকেন্ড। 1986 মৌসুমে প্রতি ম্যাচে সফল ড্রিবল 8.3। সে খেলতো যেন রাস্তার ফুটবলারের মতো, অপূর্ব আবেগে বিপজ্জনক। মেসি হলেন হিসেবি এক ঘাতক। আর চলাফেরা আগেভাগেই পরিকল্পিত, কারণ সে বল পাওয়ার 3 সেকেন্ড আগে থেকেই ডিফেন্ডারদের অবস্থান পড়ে ফেলে। গড়ে বল দখলে রাখার সময় 1.2 সেকেন্ড। 2012 মৌসুমে প্রতি ম্যাচে সফল ড্রিবল 9.7। সে খেলেন যেন দাবার গ্র্যান্ডমাস্টার, সব সময় 3 চালে গিয়ে। তাই সরাসরি মুখোমুখি হলে ম্যারাডোনা আরও চমকপ্রদ খেলার চেষ্টা করতেন, মেসি বেশি সফল খেলা সম্পন্ন করতেন। সবচেয়ে ভালো অংশটা জানতে চান? যখন এআই 10,000টি 1-on-1 পরিস্থিতি সিমুলেট করেছিল, ম্যারাডোনা 52% সময় জিতেছিলেন। কারণ তিনি বেশি ভালো ছিলেন বলে নয়, বরং তার অপ্রত্যাশিততা এআই এর পূর্বাভাস মডেলগুলোকে ভেঙে দিয়েছিল। এটাই বিশৃঙ্খলা শক্তি বনাম হিসেবি কৌশল। কিন্তু এই দুইজনকে নিয়ে তর্ক করার সময় বেশিরভাগ মানুষ যে বিষয়টা পুরোপুরি মিস করে, সেটাই হলো সবাই গোলগুলো মনে রাখে, সবাই ড্রিবলগুলো মনে রাখে। যেটা তারা ভুলে যায় সেটা হলো বাঁ পা। ম্যারাডোনা আর মেসি দুজনেই বাঁ পায়ের জাদুকর, কিন্তু তারা একেবারে ভিন্ন ধরনের জাদু দেখান। ম্যারাডোনা তার বাঁ পায়ের 17টি ভিন্ন অংশ দিয়ে বল মারতে পারতেন। 17টা 1 সেকেন্ডের জন্য সেটা কম। আর ফ্রি কিকের বাঁকের ব্যাসার্ধ 10 ফুটেরও বেশি, অর্থাৎ 3 মিটারেরও বেশি বাঁক নিত। আর তার বল কন্ট্রোল এতটাই নিখুঁত ছিল যে সে 40 মিটার দূর থেকে আসা পাস প্রায় 44 গজ এক টাচেই থামিয়ে দিতে পারত, যেন বলটা হঠাৎ চলা ভুলে গেছে। অন্যদিকে মেসি ফুল স্পিডে ড্রিবল করার সময় গড়ে প্রতি সেকেন্ডে 5.2 বার বল স্পর্শ করে। শুধু তাই নয়, সে একবারও নিচে না তাকিয়ে দিক পরিবর্তন করতে পারে। তার মাংসপেশির স্মৃতি এতটাই গভীরভাবে প্রোগ্রাম করা যে তার পা যেন অটোপাইলটে চলে, আর তার চোখ ইতিমধ্যেই সামনে থাকা 3 জন ডিফেন্ডার স্ক্যান করছে। বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের শটের টার্গেট অ্যাকিউরেসি 76%। তাহলে খাঁটি টেকনিকের দিক থেকে মারাদোনার ছিল বেশি বৈচিত্র্য।
মেসির আছে বেশি নিখুঁততা। সবচেয়ে ভালো অংশটা জানতে চান? বিশেষজ্ঞরা যখন তাদের স্বাক্ষর মুভগুলো ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করলেন, তখন তারা অবিশ্বাস্য কিছু আবিষ্কার করলেন। মারাদোনার বিখ্যাত রুলেট টার্ন 15% বেশি শক্তি তৈরি করত, যার মানে ডিফেন্ডাররা শুধু পরাজিতই হতো না, তারা সত্যি আরও জোরে পড়ে যেত। কিন্তু মেসির লাক ক্রোকেটাতেই 23% দ্রুত সম্পন্ন হতো, ফলে ডিফেন্ডারদের প্রতিক্রিয়া দেখানোর সময় মানুষের চোখের পলকের চেয়েও কম ছিল। এভাবে ভাবুন, মারাদোনার টেকনিক যেন এক হেভিওয়েট বক্সার, শক্তিশালী, বৈচিত্র্যময়, অনুমান করা অসম্ভব। মেসির টেকনিক যেন এক ছুরি, নিখুঁত, কার্যকর, প্রাণঘাতী। আর এই সমস্ত টেকনিক্যাল বিশ্লেষণের মধ্যেও আমি বারবার ফিরে গিয়েছি আরও একটি কম মূল্যায়িত বিষয়, দুজন খেলোয়াড়েরই পাসিং। আপনি কি জানেন মারাদোনা তার সেরা সময়ে প্রতি ম্যাচে গড়ে 48টি পাস দিতেন এবং 4.7টি কি পাস সরাসরি গোলের শটে পরিণত হতো। তার থ্রু বল কমপ্লিশন রেট ছিল 68%। আর তার সিগনেচার অস্ত্র নো লুক পাস, যেখানে তিনি বল পাঠাতেন সম্পূর্ণ বিপরীত দিকে মুখ করে। ডিফেন্ডাররা জানতো এটা আসছে, তবুও তারা এটা থামাতে পারত না। মেসি প্রতি ম্যাচে গড়ে 54টি পাস দিতেন, 5.3টি কি পাস এবং তার থ্রু বল কমপ্লিশন রেট ছিল 73%। আর সিগনেচার মুভ ছিল দেরিতে পাস দেওয়া, বল ছাড়ার আগে ডিফেন্ডারদের প্রত্যাশার চেয়ে 0.5 সেকেন্ড বেশি অপেক্ষা করতেন। এই অর্ধ সেকেন্ডের ব্যবধান ডিফেন্সিভ টাইমিং এমনভাবে ভেঙে দিত যা কোনো ড্রিবল দিয়েও সম্ভব হতো না। ডেটা আসলে কি বলে? পরিসংখ্যান অনুযায়ী মেসি বেশি সুযোগ তৈরি করেছেন, কিন্তু ম্যারাডোনা এমন সুযোগ তৈরি করতেন যেগুলো ডিফেন্ড করা আরও কঠিন ছিল, কারণ ডিফেন্ডাররা কখনোই বুঝতে পারতো বলটা কোথায় যাবে যতক্ষণ না বলটা চলে যেত। এভাবে ভাবুন, যদি দুজনই একজন স্ট্রাইকারকে বল দিতেন, মেসি তাকে বেশি সুযোগ দিতেন, কিন্তু ম্যারাডোনা দিতেন আরও ভালো সুযোগ। তফাৎটা কি? প্রায় 0.3 গোল প্রতি ম্যাচে, সেই স্ট্রাইকারের জন্য যিনি বল পেতেন। শুধু তাই নয়, দুই খেলোয়াড়ই তাদের সতীর্থদের পারফরমেন্স প্রায় একই হারে বাড়িয়ে দিয়েছিলেন। চারপাশের সবার গোল ও অ্যাসিস্টে প্রায় 18 থেকে 22% উন্নতি। তারা শুধু খেলা খেলেননি, মাঠে থাকা সবাইকে যেন আরও উন্নত করে তুলেছিলেন। আপনি যদি এই বিশ্লেষণটা সত্যিই উপভোগ করেন, তাহলে একটা ছোট্ট অনুরোধ, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন, যাতে এমন ভিডিও আর মিস না করেন। আমি প্রতি সপ্তাহে নতুন ভিডিও দিই, আর বিশ্বাস করুন এখান থেকে শুধু আরও ভালোই হবে। এখন বেশিরভাগ মানুষই পরের অংশটা পুরোপুরি মিস করে যায়। মানসিক যুদ্ধ। চাপের মুখে মারাদোনা সবচেয়ে বড় দায়িত্বের সময় সে তার সেরা ফুটবল খেলেছে। 1986 বিশ্বকাপ, সবচেয়ে চাপের মুহূর্তে 5 গোল 5 অ্যাসিস্ট। সংঘাতেই সে সবচেয়ে ভালো পারফর্ম করত। প্রতিপক্ষ যত বেশি আগ্রাসী হতো, সে তত ভালো খেলত। নেতিবাচক শক্তিকে যেন জ্বালানির মতো ব্যবহার করত মারাদোনা। চাপের মুখে মেসি, চাপ থাকুক বা না থাকুক, তার পরিসংখ্যানগত পারফরম্যান্স সবসময় স্থিতিশীল থেকেছে। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে, বিশেষ করে আর্জেন্টিনার শুরুর দিকের ফাইনালগুলোতে, তার শরীরী ভাষায় মাঝে মাঝে স্পষ্ট চাপ দেখা যেত। সে তার সেরা ফুটবল খেলেছে যখন সে শান্ত ছিল এবং ছন্দে ছিল। মেসি ইতিবাচক গতি থেকে শক্তি পেত। এই দ্বৈরথের মানসিক বাস্তবতা হলো, সরাসরি মুখোমুখি খেলায় মারাদোনা ইচ্ছাকৃতভাবে মেসির মনোজগতে ঢোকার চেষ্টা করত। ট্র্যাশ টক, শারীরিক চ্যালেঞ্জ, মানসিক খেলা সবই থাকতো। এটা কি কাজ করত? ক্রীড়া মনোবিজ্ঞানীরা অনুমান করেন প্রথম 20 মিনিটে মেসির ছন্দ নষ্ট হওয়ার সম্ভাবনা 35%। কিন্তু চমক হলো, যদি মেসি সেই প্রথম 20 মিনিট টিকে যেতে পারত, তাহলে তার ধারাবাহিকতা মারাদোনার আবেগ নির্ভর খেলার ধরনকে ভেঙে দিতে শুরু করত। এটা একেবারেই পাগলামি। 60 মিনিটের মাথায় মানসিক সুবিধাটা পুরোপুরি উল্টে যেত। এখানে এমন একটা বিষয় আছে যেটা কেউই আলোচনা করে না, শারীরিক শাস্তি। কারণ বাস্তব ম্যাচে এটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠত। মারাদোনার বাস্তবতা, তার সেরা সময়ে প্রতি ম্যাচে গড়ে 11.3 বার ফাউলের শিকার হতেন। তিনি এমন এক যুগে খেলেছেন যখন পেছন থেকে ট্যাকেল করাও বৈধ ছিল। তিনি নিজের শরীর গড়েছিলেন শাস্তি সহ্য করার জন্য। মেসির বাস্তবতা, তার সেরা সময়ে প্রতি ম্যাচে গড়ে 6.8 বার ফাউলের শিকার হতেন। তিনি এমন এক যুগে খেলেন যেখানে রেফারিদের কাছ থেকে অনেক বেশি সুরক্ষা পান। তিনি নিজের শরীর গড়েছেন সংঘর্ষ এড়ানোর জন্য, সহ্য করার জন্য নয়। তাই পুরনো ধাঁচের শারীরিক ম্যাচে মারাদোনা আধিপত্য বিস্তার করতেন। তিনি আসলে সেই যুদ্ধের জন্যই তৈরি হয়েছিলেন। আধুনিক সুরক্ষিত ম্যাচে মেসি দারুণ খেলতেন, কারণ তার সামনে খেলার জন্য যথেষ্ট জায়গা থাকতো, কোনো ভয়ের অনুভূতি ছাড়াই। এবং এটাই ঠিক সেই কারণ যার জন্য এই বিতর্ক কখনোই সত্যিকার অর্থে মিটবে না। কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি রয়েছে, যা সবকিছু বদলে দেয়।
50,000-এরও বেশি মিনিটের ফুটেল বিশ্লেষণ, উভয়ের সঙ্গী বা প্রতিপক্ষ হিসাবে খেলা 17 জন সাবেক পেশাদার খেলোয়াড়ের সঙ্গে পরামর্শ এবং উন্নত এআই সিমুলেশন চালানোর পর বিশেষজ্ঞরা এক অবিশ্বাস্য সিদ্ধান্তে পৌঁছেছেন। সরাসরি মুখোমুখি ম্যাচে কেউই জিতত না। উভয় খেলোয়াড় তাদের সেরা সময়ে এতটাই পরিপূর্ণ, এতটাই সাধারণ ফুটবলারের চেয়ে এগিয়ে ছিলেন যে তারা একে অপরকে নিষ্ক্রিয় করে দিতেন। এটা এভাবে ভাবুন, 10,000 ম্যাচের সিমুলেশনের ফলাফল: ম্যারাডোনা জিতেছে 31%, মেসি জিতেছে 33%, ড্র হয়েছে 36%। মূলত এটি একেবারে নিখুঁত ভারসাম্য। শুধু তাই নয়, 36% ড্র হওয়া ম্যাচে উভয় খেলোয়াড়ই তাদের সর্বোচ্চ পারফরমেন্স দেখিয়েছেন, কারণ তারা একে অপরকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যা সাধারণ প্রতিপক্ষের বিরুদ্ধে খুব কমই দেখা যায়। মহানতা কখনোই মহানতাকে পরাজিত করে না। সিমুলেশনে সেরা ম্যারাডোনা ও মেসির মুখোমুখি লড়াইয়ে উভয়ের পারফরমেন্স 12-15% বৃদ্ধি পায়। তারা একে অপরকে আরো ভালো করে তুলেছিল। তাহলে যদি সেরা সময়ের ম্যারাডোনা সেরা সময়ের মেসির বিপক্ষে খেলতেন, বাস্তবতা হলো আমরা কোনো বিজয়ী পেতাম না। আমরা পেতাম ইতিহাসের সবচেয়ে মহান ফুটবল ম্যাচ। আমরা দেখতাম ম্যারাডোনার আবেগময় বিশৃঙ্খল শিল্পকলা মেসির হিসেবি ধারাবাহিক নিখুঁততার সঙ্গে সংঘর্ষ করছে। ফুটবলের দুই ভিন্ন দর্শন তাদের চূড়ান্ত শিখরে, এমন এক ম্যাচ যা খেলাটিকেই ছাড়িয়ে যেত। প্রশ্নটা কখনোই ছিল না কে সেরা। ফুটবল আমাদের দিয়েছে দুই সম্পূর্ণ ভিন্ন ধরনের পরিপূরতা। ম্যারাডোনা আমাদের দেখিয়েছেন ফুটবল হচ্ছে শিল্প, আবেগপ্রবণ, অনিশ্চিত, উচ্ছ্বাসে ভরা। মেসি আমাদের দেখিয়েছেন ফুটবল হচ্ছে বিজ্ঞান, হিসেবি, ধারাবাহিক, দক্ষ এবং দুটোই সমানভাবে সুন্দর। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যদি আপনি প্রাইম ম্যারাডোনা আর প্রাইম মেসির মধ্যে একটি ম্যাচ দেখতে পারতেন, আপনি সবচেয়ে বেশি কি দেখতে চাইতেন? বিশৃঙ্খলা নাকি হিসেবি খেলা? আবেগ নাকি নিখুঁততা? আপনার উত্তর নিচের মন্তব্যে জানান।